হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজ অনেক দিন হলো আমার চ্যানেলে আমি ব্লগ আপলোড করি না, তো ভাবলাম আমি যেভাবে আচার বানিয়ে বছরের পর বছর রেখে খাই বা সবাইকে খাওয়াই, তো সেটাই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি ঘরোয়াভাবে কিভাবে খুব ঝামেলা ছাড়াই আচার বানাতে পারবেন। আর আমার যেসব আপুরা নতুন নতুন আচার বানাচ্ছেন তাদের জন্য হয়তোবা এই ভিডিওটা কাজে লাগলেও লাগতে পারে। তো যার জন্য আজকের এই রেসিপিটা শেয়ার করার। আমি এখানে 2 কেজির মতো আম নিয়ে এসেছি, আর এগুলো হচ্ছে পাকা কাঁচা আম। আপনারা চাইলে একদম কাঁচা আমও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে এখানে আমি 1 প্যাকেটের মতো 5 ফোড়ন নিয়ে নিয়েছি, সাথে কিছু শুকনো মরিচ। আর এপাশে হচ্ছে আমি সরিষা ভিজিয়ে নিয়েছি, সাথে কিছু কাঁচা মরিচ আর শুকনো মরিচ, আর আছে একটু রসুন পেস্ট। তো এই মাত্র কয়েকটা উপকরণ থাকলে আপনিও কিন্তু এরকম মজার আমের আচার অথবা আমের চাটনি বানাতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি। আজকের এই আচারটা কিন্তু আপনি আমগুলোকে রোদে শুকানোর ঝামেলা ছাড়াই বানাতে পারবেন, আর এটা দীর্ঘদিন ধরে সংরক্ষণও করতে পারবেন, নষ্ট হবে না। তো যাই হোক, আমি হচ্ছে এই আমগুলোকে একটু গরম পানিতে সিদ্ধ করে নেব যাতে আমের টক ভাবটা কিছুটা কমে আসে। চুলোয় পানিটা গরম হতে হতে আমি সরিষা পেস্ট করে নেব, আর 5 ফোড়নটা হচ্ছে একটু গুঁড়ো করে নেব। আর এই 5 ফোড়নের সাথে আমি 3টার মতো এলাচ ইউজ করছি। এটা হচ্ছে শুধুমাত্র স্মেলের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এলাচটা দিলে আচারটা খেতে আরেকটু বেশি ভালো লাগে। আর আমি 2 চামচের মতো জিরা ইউজ করছি, যদিও 5 ফোড়নের মধ্যে জিরা অলরেডি দেয়া থাকে, তারপরও আমি এক্সট্রা একটু জিরা ইউজ করছি যাতে করে আচারটা আরেকটু ফ্লেভারফুল হয়, খেতে ভালো লাগে। এখন সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে আমি চুলায় খুবই অল্প আছে এগুলোকে ভেজে নেব একদম লাল লাল করে। আমাকে নাও, আমাকে নাও, আগুনে নাও, ফাগুনে নাও। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি কিন্তু 5 ফোড়নগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এই কাজটা খুবই সাবধানতার সাথে করতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। আর এদিকে হচ্ছে আমার পানি থেকে বলক উঠে এসেছে, এর মধ্যে হচ্ছে আমি এখন আমের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আমগুলোকে কিউব করেও কেটে নিতে পারেন। আম বা জলপাইয়ের ক্ষেত্রে যদি বেশি পরিমাণে টক হয় তাহলে এভাবে একটু পানিতে ফুটিয়ে নিয়ে তারপর হচ্ছে পানিটা ছেঁকে নিয়ে আচার বানাবেন, দেখবেন আপনার চিনির পরিমাণটাও কম লাগবে, আবার টকের পরিমাণটাও কমে আসবে। তো এ পর্যায়ে হচ্ছে আমি 2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া আর 2 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি যাতে আমের ভেতরে একটু লবণটা ঢুকে আর দেখতে সুন্দর হয়, যার জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমগুলো সেদ্ধ হতে হতে আমি সরিষা পেস্ট করে নেব, আর 5 ফোড়নটা হচ্ছে গুঁড়ো করে নেব। আগুনে নাও, আগুনে নাও, ঢেউয়ে ঢেউয়ে নাও, নাও নাও, নাও দু হাত ভরে। একটু হলুদ দেওয়ার কারণে কিন্তু আমের রঙগুলো সুন্দর এসেছে। আর আমার আম কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি পানি ছেঁকে নিয়ে ভালোভাবে একটু শুকিয়ে নেব, মানে 10 মিনিটের মতো রেস্টে রাখবো যাতে আমটা একটু ঠান্ডা হয় আর আমের গা থেকে পুরো পানিটা আলাদা হয়ে যায়। এ পর্যায়ে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে হচ্ছে একটু বেশি পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি, কারণ আচার বানাতে হচ্ছে সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তা না হলে হচ্ছে আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে চায় আর খেতেও তেমন একটা ভালো লাগে না। আর আমি একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি কারণ আমার এই আচারের তেল দিয়ে বিভিন্ন রকমের মাছের ভর্তা, তারপর হচ্ছে মুড়ি মাখা, এগুলো খেতে ভালো লাগে, যার জন্য আমি একটু তেলের পরিমাণটা সবসময় বাড়িয়ে দেই যাতে দীর্ঘদিন ধরে আমি এই তেলটা সংরক্ষণ করতে পারি আর বিভিন্ন রান্নায় ইউজ করতে পারি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে আমি এখানে প্রায় 2টার মতো রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে আস্ত রসুন ইউজ করতে পারেন, আস্ত রসুন দিলেও আচারটা খেতে ভালো লাগে। আমি এখানে রসুনটা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম আর ফ্রিজে রাখার কারণে একটু সবুজ হয়ে গেছে দেখতে। তেলের সাথে রসুনটা খুব ভালোভাবে ভেজে নিয়ে আমি এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি যাতে তেলের মধ্যে লবণটা একটু ভালোভাবে মেশে। আর এই কাজটা খুবই সাবধানতার সাথে করবেন কারণ রসুনটা হচ্ছে অনেক সময় পুড়ে যেতে চায়, যেহেতু সরিষার তেলের মধ্যে কোনো কিছু দিলে এরকম ফেনা হয়ে যায় আর দেখাও যায় না। তো এই কাজটা একটু খেয়াল করে করবেন যাতে আপনার তেল বা রসুনটা পুড়ে না যায়। তারপর তেলটা খুব ভালোভাবে রসুনের সাথে মিক্সড করে নেয়ার পর আমি এখানে সিদ্ধ করে রাখা আমের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে আমি এই আচারটা
কিছুটা চাটনির মতো করব। আসলে অনেকভাবেই আচার বানানো যায়। আপনি চাইলে রোদে শুকিয়েও আচার বানাতে পারেন, আপনি চাইলে আমটা কাঁচা মেখেও আচার বানাতে পারেন, আর অনেকে হচ্ছে আমটা একটু আস্ত আস্ত রেখে খেতে পছন্দ করে। তো আমি আজকে একটু চাটনির মতো বানাবো, কেননা ছোটোবেলায় যখন স্কুলে যেতাম তো আমাদের ওই স্কুলের সামনে একটা মামা হচ্ছে এরকম বিভিন্ন রকমের আচার নিয়ে আসতো। তো ওনার আচারটা কিছুটা তেঁতুলের চাটনির মতো ছিল, মানে আমের আচারটাই উনি তেঁতুলের চাটনির মতো করে বানাতো। তো আমরা তো আমাদের বান্ধবীদের সাথে খুব মজা করে সেই আচারটা খেতাম। তো আজকে ভাবলাম ওরকম একটু চাটনির মতো করে আমের আচারটা বানাই। নর্মালি তো সবসময় হচ্ছে আম আস্ত আস্ত রেখে আচার বানানো হয়, বা জলপাইয়ের আচার বানালেও দেখা যায় জলপাইগুলো আস্ত আস্ত রাখার চেষ্টা করি। তো আজকে ভাবলাম একটু ব্যতিক্রম করে আচারটা বানাই আর আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো আমটা হচ্ছে খুব ভালোভাবে তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি, তারপর হচ্ছে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আসলে এই লবণের পরিমাণটা হিসাব করে আমি বলতে পারবো না, কারণ আমটা যতটুকু টক হবে তার উপরই ডিপেন্ড করে আপনাকে লবণটা দিতে হবে। আর এই কাজটা কিন্তু আমি ধাপে ধাপে করেছি, একবারে অনেকটা লবণ দিয়ে দিইনি, একটু হাতে রেখে রেখে এটা দিতে হবে। গোপন নাও প্রথম ছোঁয়া নাও। আমের সাথে লবণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে হচ্ছে আমি সরিষা পেস্ট করে রেখেছিলাম, সরিষা পেস্ট দিয়ে দিচ্ছি। আর সরিষা পেস্টটা একটু বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু প্রায় 2 কেজির মতো আমের আচার বানাচ্ছে। সরিষা পেস্ট করার সময় অবশ্যই কয়েকটা শুকনো মরিচ আর কয়েকটা কাঁচা মরিচ এর সাথে পেস্ট করে নেবেন, এতে করে আপনার আচারের ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। সরিষা পেস্টের সাথে আমি আমগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি এ পর্যায়ে আরও কিছু পরিমাণে সরিষার তেল এখানে দিয়ে দিচ্ছি, আর এই সরিষার তেলটাও কিন্তু আপনাকে হাতে রেখে রেখে দিতে হবে। তো এই তো এখন হচ্ছে এই সরিষার তেলের সাথে আমগুলোকে আরও ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা চাইলে গুড়ও ইউজ করতে পারেন, গুড় চিনি দুইটা দিয়ে আচার বানানো যায়। আর আচার বানানোর সময় এই চিনি বা গুড়টা হচ্ছে আপনি প্রথম দিকেই দেওয়ার চেষ্টা করবেন, কারণ চিনি বা গুড় দিলে হচ্ছে আচার থেকে অনেকটা পানি বের হয়ে আসে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া। এইটা দিয়েছি শুধুমাত্র একটু সুন্দর কালার আসার জন্য, কারণ আমি কিন্তু প্রথমেই হচ্ছে লাল মরিচের গুঁড়ো ইউজ করে ফেলেছি, মানে সরিষার সাথে পেস্ট করে দিয়েছি। ভিডিওর প্রথমেই বলেছিলাম আচার বছরের পর বছর রেখে খেতে পারবেন, কখনোই নষ্ট হবে না। তো যার জন্য আচারে আমি হচ্ছে প্রায় 5 টেবিল চামচের মতো ভিনেগার ইউজ করছি। আর এই ভিনেগারটা দেওয়ার ফলে কিন্তু আপনার আচারে কখনোই ছত্রাক হবে না বা আচারটা নষ্টও হয়ে যাবে না। তারপর আমি এখানে আরও কিছু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু ভিনেগারটা একটু টক, তো এখানে হচ্ছে স্বাদ মতো আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। আর একটু পরপর কিন্তু অবশ্যই আপনাকে চেক করতে হবে লবণের পরিমাণটা কেমন, চিনির পরিমাণটা কেমন। যদি কোনোটা কমতি থাকে তো সাথে সাথে ওইটা হচ্ছে আপনাকে দিয়ে দিতে হবে। নাও প্রথম ছোঁয়া নাও নাও নাও। এরপর আমি 5 ফোড়নের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে হচ্ছে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই 5 ফোড়ন ছাড়া কিন্তু আচার একদমই কমপ্লিট হয় না। এই 5 ফোড়নের গুঁড়া যখনই দিবেন তখনই হচ্ছে একদম সারা ঘর আচারময় হয়ে উঠবে। আর এই তো দেখেন আমি খুবই সময় নিয়ে আচারটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই কাজটা একদম ধৈর্যের সাথে করতে হবে, কোনোভাবেই তাড়াহুড়ো করা যাবে না। আর সবসময় হচ্ছে খেয়াল রাখতে হবে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। আর আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার আচারটা কিন্তু একদম তেলের উপরে হচ্ছে নাড়ানো যাচ্ছে। আচারটা ভাজতে ভাজতে একটা সময় কিন্তু এরকম তেলের উপরে আচারটা ঘুরতে শুরু করবে। তো সেই পর্যন্ত হচ্ছে আপনাদেরকে একটু ধৈর্য ধরে এই কাজটা করতে হবে। নাও প্রথম ছোঁয়া নাও 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 দু চোখ ভরে। আজকের এই আচারটা বানাতে আমার প্রায় 45 মিনিটের মতো সময় লেগেছে। আর আচারের রংটা দেখে বুঝতে পারছেন। তো এই তো রেডি হয়ে গেল আমার মজার আমের আচার অথবা আমের চাটনি। এভাবে আমের আচার বানালে বাসার ছোট কিংবা বড় সবাই খুব পছন্দ করবে। আর এই আমের আচারটা কিন্তু আপনি চাইলে মুড়ি দিয়ে মেখেও খেতে পারবেন, চাইলে ভাত কিংবা পোলাওর সাথেও খাওয়া যায়। আমি এভাবে আচার বানিয়ে পুরো সারা বছর ধরে খাই। আর আমার বাসার সবাই আমার হাতের এই আচার খুব পছন্দ করে। তো এই তো আমার আচার হচ্ছে প্রায় 3টা জারের মতো হয়েছে। একটা হচ্ছে কাচের জার আর একটা হচ্ছে প্লাস্টিকের জার।
অনেকের একটা ধারণা থাকে যে আচার মনে হয় কাচের জারেই সংরক্ষণ করতে হয়, নতুবা আচার নষ্ট হয়ে যায়। তো আপনারা যদি আমার এই টিপসটা ফলো করে আচার বানান, কখনোই আপনার আচার নষ্ট হবে না, অথবা কাচের জারেও রাখতে হবে না। আপনি যে কোনো জারেই আচার সংরক্ষণ করতে পারবেন, আর সারা বছর আপনার আচার ভালো থাকবে। তো কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আচারের রেসিপিটা ভালো লাগলে আমার এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জেমস অ্যান্ড লিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন। হ্যাভ এ গুড ডে।